আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই দেশটির এক নাগরিককে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ওই পণবন্দির নাম এডান আলেকজান্ডার। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য। সোমবার তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে হামাস। আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেড ক্রস। তারা হামাস সদস্য ও রেড ক্রস কর্মকর্তাদের সাথে মুক্তিপ্রাপ্ত ওই ইসরায়েলি সেনার একটি ছবি প্রকাশ করেছে। হামাসের এক বিবৃতিতে বলা হয়, এইমাত্র আল কাসাম ব্রিগেড জায়নবাদী সেনা সদস্য ও মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে। একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের যোগাযোগের পর তাকে মুক্তি দেওয়া হলো। হামাসের সঙ্গে যোগাযোগ আছে এমন একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে রেড ক্রসের হাতে এডান আলেকজান্ডারকে তুলে দেওয়া হয়। পরে তারা ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর খবর নিশ্চিত করে দেশটির সরকার। যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাস সরাসরি যোগাযোগ করছে এমন তথ্য সামনে আসার পরই এডানকে মুক্তি দেওয়া হলো। মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছানোর কথা ট্রাম্পের। এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত অ্যাডাম বয়েলার বলেছিলেন, মুক্তি দেওয়ার খবরটি একটি ইতিবাচক অগ্রগতি। অপর 4 মার্কিন নাগরিকের লাশ ফেরত দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান তিনি। বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, কয়েকদিন ধরেই যুদ্ধবিরতি নিয়ে চেষ্টা চলছে। হামাস চাইছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ প্রবেশের একটি চুক্তিতে পৌঁছাতে। একজন সিনিয়র হামাস নেতা বিবিসিকে বলেছেন, গত কয়েকদিন ধরে কাতারের রাজধানী দোহায় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা চলছে হামাসের। যদিও ইসরায়েল আপাতত কোনো যুদ্ধবিরতিতে যেতে রাজি হচ্ছে না। আলেকজান্ডারের মুক্তির বিষয়ে সোমবার সকালেও হামাস নেতাদের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। কারণ ইসরায়েলি বাহিনী যুদ্ধ না থামালে ওই বন্দী সেনাকে নিয়ে প্রকাশ্যে আসা সম্ভব নয় হামাসের পক্ষে। এরপর ইসরায়েল সাময়িক যুদ্ধ বন্ধ রাখলে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের সাথে হামাসের এই সরাসরি আলোচনার বিষয়টি গাজা যুদ্ধের মধ্যে একটি বড় ঘটনা। কারণ দুই পক্ষের সমঝোতার পর যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে। হামাস বলেছে, তারা শুভেচ্ছার নিদর্শন স্বরূপ ওই আমেরিকান ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্থায়ী হলে গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে কোনো সময় আসতে পারে সুখবর। কারণ প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, একমাত্র যুক্তরাষ্ট্রই পারে ইসরায়েলকে যে কোনো সিদ্ধান্তে রাজি করাতে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামিরের তীব্র সমালোচনা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়নেটে দেওয়া এক সাক্ষাৎকারে মোশে ইয়ালন বলেন, বর্তমান সেনাপ্রধান তার সেনাদের গাজায় যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলি সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে দেশটির সাবেক এই সেনাপ্রধান বলেন, আপনি সৈন্যদের যুদ্ধ অপরাধ করতে পাঠাচ্ছেন। ইয়ালন আরও বলেন, ইসরায়েল হামাসের কাছে বন্দীদের পরিত্যাগ করেছে। দেশটি গাজায় জাতিগত নিধন অভিযান চালাচ্ছে। মোশে ইয়ালন 2013 থেকে 2016 সাল পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দেশটির সেনাবাহিনীর বর্তমান প্রধান ইয়াল জামিরকে আক্রমণ করে বলেন, তিনি স্পষ্টভাবে কোনো অবৈধ আদেশ প্রতিহত করছেন না, বরং তার অধীনে সেনাদের যুদ্ধ অপরাধ করতে নির্দেশ দিচ্ছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভিরের গাজা পুরোপুরি দখল ও ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়ালন বলেন, জাতিগত নিধন, স্থানান্তর, নির্বাসন, যাই বলেন না কেন এটা যুদ্ধ অপরাধ। মোশে ইয়ালন আরও বলেন, স্মোট্রিচ ও ইতামার বেন গভির হামাসের জায়গায় নতুন কাউকে আনতে চায় না। তারা সেখানে সামরিক শাসন ও ইসরায়েলি বেসামরিক প্রশাসন চায়। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলে ইয়ালন বলেন, এই যুদ্ধ 19 মাস ধরে চলছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। আর প্রধানমন্ত্রী যা করছেন তা কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা। তিনি আরও বলেন, নেতানিয়াহু এখনও 7 অক্টোবরের দায় স্বীকার করেননি, যদিও সেটি মূলত তারই দায়িত্ব।
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে ভারত কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভারতের স্থানীয় সময় রাত ৮টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেন। নরেন্দ্র মোদী বলেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। এখন প্রত্যেক সন্ত্রাসী এটা জানে। মোদী আরও বলেন, আমি এই দেশের সকল মা, বোন ও কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করছি। অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, এটা মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন। তিনি বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতি এবং এখনও সেটি স্থগিত করা হয়নি। পাকিস্তান ও পাকিস্তানের কর্মকাণ্ডের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে ভারত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, পানি এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। তিনি বলেন, এটা যুদ্ধের কাল নয়, আবার সন্ত্রাসবাদের কালও নয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দলের সিনেটর ইরফান সিদ্দিকী বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভাষণ ছিল লজ্জাজনক পরাজয়ের স্পষ্ট স্বীকারোক্তি। ইসলামাবাদে এক অনুষ্ঠানে এই এমপি আরও বলেন, মোদীর বডি ল্যাঙ্গুয়েজ ছিল পরাজিত মানুষদের মতো। এত অপমানের পর হট্টগোল করার চেয়ে চুপ থাকাই তার জন্য ভালো হতো। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হচ্ছেন মোদী। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেছেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পেহেলগামে হামলাকে ঘিরে দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই সেই আশঙ্কা দূর হয়েছে। সোমবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, আমরা একটি সম্ভাব্য পরমাণু সংঘাত থামিয়ে দিয়েছি। আমি মনে করি, যদি সত্যি এমন একটা যুদ্ধ শুরু হয়ে যেত তাহলে খুব খারাপ হতো, লাখ লাখ মানুষের মৃত্যু হতো। ওয়াশিংটন যে তা রুখে দিয়েছে, এতে আমি খুব গর্বিত। ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে ভারত ও পাকিস্তান উভয়কেই সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তিনি মনে করেন, দশকের পর দশক ধরে যেই বৈরী সম্পর্ক চলছে দুই দেশের মধ্যে, তা অবসানে সবচেয়ে কার্যকর পন্থা হতে পারে বাণিজ্য। ট্রাম্প বলেন, দুই দেশের উত্তেজনা প্রশমনে সবচেয়ে কার্যকর পথ হতে পারে বাণিজ্য। এই যুদ্ধবিরতির ক্ষেত্রে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। আমি ভারত ও পাকিস্তান উভয়কেই বলেছি, আমরা আপনাদের উভয়ের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বিপুল হারে বাড়াতে চাই। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে ঐক্যমতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগের প্রধান পর্যায়ের বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। দ্য ডন জানিয়েছে, প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয় এই বৈঠক শেষে এই সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি ভারত কিংবা পাকিস্তান। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আপাতত কাশ্মীর এবং ভারত পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে সেনাবাহিনীও থাকবে, কিন্তু সংঘাত পরিস্থিতির সৃষ্টি না হলে তারা সামনে আসবে না। আরও সিদ্ধান্ত হয়েছে যে দুই দেশের সীমান্ত রেখার ১ কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার ও ১০ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না। কুর্দির রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে তাদের সংগঠন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এর মধ্য দিয়ে দলটির দীর্ঘ ৪ দশকের বেশি সময়ের সশস্ত্র সংগ্রামের পরিসমাপ্তি হতে চলল। বার্তা সংস্থা ফিরাত জানিয়েছে, পিকেকের ১২তম সম্মেলনে সংগঠন ভেঙে দেওয়ার এবং সশস্ত্র সংগ্রামে ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল এবং ইরাকের উত্তরাঞ্চলে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। ১৯৮৪ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করে পিকেকে। ৪ দশকের বেশি সময় এই দলের কারণে অন্তত ৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে থাকে।
পিকেকের বিবৃতিতে বলা হয়, পিকেকে তাদের ঐতিহাসিক উদ্দেশ্য পূরণ করেছে। কুর্দিদের ওপর চলে আসা নির্যাতন ও নিধনযোগ্য অস্বীকারের সংস্কৃতি আমরা ধূলিসাৎ করতে পেরেছি। এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। পিকেকের বিবৃতির বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত তুরস্কের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হতে পারে। একই সঙ্গে ইরাক ও সিরিয়ায় উত্তেজনা হ্রাসেও ভূমিকা রাখতে পারে। পিকেকের এই সিদ্ধান্তে আরেক সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির ওপর কোনো প্রভাব পড়ে কিনা সেটা দেখার বিষয়। মার্কিন সমর্থিত এবং সিরিয়ায় সক্রিয় এই গোষ্ঠীর সঙ্গে পিকেকের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করে আঙ্কারা। তুরস্কের পার্লামেন্টে তৃতীয় বৃহত্তম দল কুর্দিপন্থী ডিইএম পার্টির এক নেতা তাইয়েব তেমেল বলেন, এই সিদ্ধান্ত কেবল কুর্দিদের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্যই তাৎপর্যপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।